আমাদের এখনকার আলোচনায় এটি সঞ্চালনা করবেন জনাব মোহাম্মদ শামসুদ্দোহা। উনি নির্বাহী পরিচালক, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিপিআরডি। এখানে আলোচনা করবেন প্রথম অ্যাকশন এইড থেকে রিফাহ তামান্না বর্ণা। আলোচনা করবেন গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান, সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা। আলোচনা করবেন লয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, লিড এর চেয়ারপারসন অ্যাডভোকেট মনিরা হক মনি। এবং সম্মানিত অতিথি থাকবেন সেলিমুল্লাহ খান, উপপরিচালক পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়। আমরা এই সেশন আমি আমাদের শামসুদ্দোহা ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি। শামসুদ্দোহা। মেহেদী ভাই এবং শুভ বিকেল সবাইকে। আমি 1-2 মিনিট একটু বলতে চাই, আমি নির্ধারিত যারা আলোচক আছেন তাদের কাছে যাওয়ার আগে। আমরা যদি গ্লোবাল ন্যারেটিভ দেখি যে আমরা কেন সবুজ জ্বালানির কথা বলছি, জ্বালানির দিকে যেতে চাই, একটা পর্যায়ে আমরা বলেছিলাম ডিউ টু এনার্জি সিকিউরিটি, যে আমরা যদি আমাদের এনার্জি সিকিউরিটি এনশিওর করতে চাই, এবং অনেকে বলেছেন যে আমরা যদি ব্যালেন্স অফ পেমেন্ট এটার উপর চাপ কমাতে চাই, তাহলে আমাদের ইম্পোর্ট কমাতে হবে, ফসিল ফুয়েল ইম্পোর্ট কমাতে হবে, যেহেতু আমাদের ফসিল ফুয়েল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো এইটার জন্য আমরা চেয়েছিলাম একটা পর্যায়ে, যখন আমরা বলেছিলাম যে আমাদের সবুজ জ্বালানির দিকে যাওয়া উচিত, এটা ছিল অ্যাবসোলিউটলি ডিউ টু এনার্জি সিকিউরিটি। আমরা যত বেশি সবুজ জ্বালানি অথবা রিনিউয়েবল এনার্জির শেয়ার বাড়াবো, আমাদের এনার্জি সিকিউরিটি তত এনশিওর হবে। এর পরবর্তীতে যে ডিসকোর্সটা সামনে আসছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, এবং পৃথিবীর উষ্ণতা যদি আমরা একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখতে না পারি, তাহলে আমরা একটা অবশ্যম্ভাবী বিপর্যয়ের দিকে যাচ্ছি। এবং সেটা একটা টাইমলাইন সেট করা হয়েছে, সেটা প্যারিস এগ্রিমেন্টে 2015 সালে। তারও আগে অনেক ডিসকাশন হয়েছিল, কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালে। এটার একটা রিকোয়ারমেন্ট ছিল যে পৃথিবীর উষ্ণতা আমরা একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখবো, এবং পৃথিবীর উষ্ণতা যদি আমরা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে এসেনশিয়ালি আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন কমাতে হবে। এবং গ্রিন হাউস গ্যাস ইমিশন কমানো মানে আমাদের ফসিল ফুয়েল বেসড যে ইকোনমি আছে, আমাদের ডেভেলপমেন্ট আছে, এখান থেকে আস্তে আস্তে সরে যেতে হবে। এবং এইটা সকলে আমরা এগ্রি করেছি, এবং এগ্রি করার অন্যতম যে এগ্রিমেন্ট আমরা এগ্রি করেছিলাম প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে, সেখানে একটা লিমিটও সেট করা ছিল যে পৃথিবীর উষ্ণতা আমরা 2 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে সীমাবদ্ধ রাখবো। পরবর্তীতে আমরা সেটা করেছি 1.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা যে ক্লিন এনার্জিতে দিকে যাব, ইটস অ্যান অব্লিগেশন। এবং সমস্ত কান্ট্রিজ আন্ডার দি প্যারিস এগ্রিমেন্ট তারা এগ্রি করেছে যে প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস ইমিশন রিডাকশন করবে, এবং সেটার জন্য তারা তাদের দেশীয় পরিকল্পনা সাবমিট করেছে ইউএনএফটিসিতে। আমরা যেটা জানি এনডিসি, এবং এটার একটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। এরপর অনেকগুলো নেগোসিয়েশন হয়েছে, কিন্তু বড় প্রেশার হচ্ছে যে আমাদের পৃথিবীর উষ্ণতা সীমাবদ্ধ রাখা, এবং হচ্ছে গ্রিন হাউস, এবং হচ্ছে ফসিল ফুয়েল থেকে ক্রমান্বয়ে সরে আসা। তার মানে হচ্ছে যে আমরা আমাদের আগে যে প্ল্যানগুলো তৈরি করেছি প্যারিস এগ্রিমেন্টের আগে অথবা এর পরেও আমরা যেগুলো তৈরি করেছি, সেটা অনেকটা ছিল কনসিডারিং এনার্জি সিকিউরিটি, অনেকটা ছিল ফসিল ফুয়েল বেসড অথবা ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট। প্যারিস এগ্রিমেন্টের পরে আমাদের নিজেদের উপর একটা চাপ আসছে যে আমরা আসলে সেখান থেকে আস্তে আস্তে সরে যাব। তার মানে আগের প্ল্যানগুলো যদি আমি দেখি, সেখানে ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সির কথা বলা আছে, এবং নতুন প্ল্যান আমরা যদি দেখি, যদি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা বলি, আমরা এনডিসির কথা যদি বলি, নতুন যে এনার্জি প্ল্যান তৈরি হয়েছে সেটার কথা যদি বলি, তার মানে গ্র্যাজুয়ালি একটা শিফট দেখানো হয়েছে যে আমরা কিভাবে রিনিউয়েবল এনার্জি অথবা ক্লিন এনার্জির দিকে যাব। এখন কথা হচ্ছে যে তার মানে একটা পলিসি কোহেরেন্স দরকার আগের পলিসিগুলোর সাথে এবং এখন যে পলিসিগুলো হচ্ছে সেটা, এবং হচ্ছে যে আমরা যে কমিটমেন্টগুলো করে আসছি গ্লোবালি, যেমন আমরা যখন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যাই, আমরা এক ধরনের কমিট করি যে আমরা 2050 সালের মধ্যে অথবা 2070 সালের মধ্যে একবারে নেট জিরো ইকোনমিতে যাব। আমাদের পলিটিক্যালেও এখনও সেই কথাটা বারবার উচ্চারিত হচ্ছে যে আমরা নেট জিরো ইকোনমিতে যাব। তার মানে আমরা বলছি এক কথা, আমাদের প্ল্যান আছে আরেকটা, আমাদের উপর চাপ আছে আরেক ধরনের। তার মানে এটা এক ধরনের
সিনক্রোনাইজেশন, পলিসি কোহেরেন্স যদি না হয়, তাহলে কথার মধ্যে থেকে যাবে এবং আমরা নেট জিরো ইমিশন বলেন অথবা পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা, সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো না। তো আমরা এখন এই আলোচনার মাধ্যমে দেখতে চাই যে আসলে আমাদের পলিসি গ্যাপগুলো কোথায় এবং কোথায় কোহেরেন্স দরকার, এবং সেই কোহেরেন্স তৈরি করার জন্য আসলে আমাদের কি ধরনের পলিটিক্যাল ইফোর্ট দরকার এবং সিভিল সোসাইটি আসলে সেখানে কি করতে পারে। কনটেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বলে আমি প্রথমে রিকোয়েস্ট করব রিফা তামান্না বর্ণা ওনার প্রেজেন্টেশনের জন্য। উনি বলবেন গ্লোবাল এনার্জি ট্রানজিশন ট্রেন্ড অ্যান্ড পলিসি চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। প্রথমে আমি আমার আলোচনাটা শুরু করব জাস্ট ট্রানজিশন আসলে কাকে বলে এবং গ্লোবালি এটা কেন এত অ্যাকসেপ্টেড। দেন আমি গ্লোবাল ট্রেন্ডসগুলো দেখাবো যে গ্লোবাল ট্রেন্ড আসলে এনার্জি সেক্টরে কীরকম হচ্ছে এখন, এবং এরই সাথে আমাদের ন্যাশনাল ট্রেন্ড কীরকম এবং আমাদের ন্যাশনাল পলিসিগুলো কীরকম, পলিসি চ্যালেঞ্জ আর ব্যারিয়ার্সগুলো কীরকম, এই বিষয়ে একটু আলোচনা করব। গ্লোবালি জাস্ট ট্রানজিশনের কনসেপ্টটা এত পপুলার কেন, এটা যদি আমি খুব সহজ ভাষায় বলি, এই জাস্ট ট্রানজিশনটা আসলে লো কার্বন ইকোনমিতে ট্রানজিশনের কথা বলে। কেন বলে লো কার্বন ইকোনমি? বিষয়টা হচ্ছে আমরা হাই কার্বন ইকোনমি থেকে লো কার্বনের বিশ্বের সব দেশই আসলে ট্রানজিশনে যেতে যাচ্ছে, এবং এরই সাথে বিষয়টা জাস্ট হতে হবে। কেন হতে হবে? কারণ যারা আসলে ফসিল বেসড বা হাই কার্বন ইকোনমিতে আসলে কাজ করতেন, তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারা যাতে আসলে স্মুথলি ট্রানজিট করতে পারে লো কার্বন ইকোনমিতে, সে কারণে তাদের জব অপরচুনিটি এনশিওর করা, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, এগুলো এনশিওর করে এই ট্রানজিশনটা হতে হবে। এই কনসেপ্টটাকেই বলা হয় জাস্ট ট্রানজিশন। এনার্জি সেক্টরে আমরা আসলে এটা আলোচনা করি ফসিল বেস থেকে রিনিউয়েবল এনার্জিতে ট্রানজিশনের ক্ষেত্রে। গ্লোবালি একটা সাস্টেইনেবল এবং ক্লাইমেট ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট খুবই পপুলার এখন। সবাই এই ট্রানজিশনের জন্য ফসিল বেস থেকে রিনিউয়েবল এনার্জি বেসড প্রজেক্টে এগিয়ে যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাই 7টা দেশ প্রায় 99.7% রিনিউয়েবল এনার্জিতে চলে গিয়েছে, তার মধ্যে নেপাল, আলবেনিয়া সহ আরও 5টি দেশ আছেন। এছাড়া রিনিউয়েবল এনার্জির টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি, এবং গ্লোবালি ফসিল ফুয়েল থেকে ফেজ আউটের যে ট্রেন্ডটা, এটাও খুবই লক্ষণীয়। তবে একটা জিনিস আমি মেনশন করতে চাবো, জেন্ডার ডিসপ্যারিটি বা জেন্ডার বৈষম্য সেটা কিন্তু গ্লোবালি এখনও অনেক বেশি সিগনিফিকেন্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2050-এর মধ্যে প্রেডিক্ট করা হচ্ছে প্রায় 45 মিলিয়ন এনার্জি সেক্টরে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এমপ্লয়মেন্ট হবে। টোটাল এনার্জি এমপ্লয়মেন্ট যদি 122 মিলিয়ন হয়, তার মধ্যে 45 মিলিয়ন হবে হচ্ছে গ্রিন এমপ্লয়মেন্ট। তবে এক্ষেত্রে নারীর যে ভূমিকাটা বা নারীর যে অংশগ্রহণটা, সেটা কিন্তু এখনও অনেক কম। এটা প্রায় গ্লোবালি এটা 32%। আমি যদি পুরা রিনিউয়েবল এনার্জি সেক্টরটাকে ধরি, অনলি 32% হচ্ছে ফিমেল পার্টিসিপেশন আছে এখানে। তো গ্লোবালি যদি 2050-এর মধ্যে 45 মিলিয়ন জব অপরচুনিটি হয়, এক্ষেত্রে আসলে নারীদের অংশগ্রহণটা আরও বৃদ্ধি করতে হবে বলে মনে করি। তাছাড়া গ্লোবালি আমরা দেখতে পাই রিজিওনাল কোঅপারেশন, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ইকুইটেবল এবং গ্রিন এনার্জি প্রমোশনের ক্ষেত্রে যে রিজিওনাল কোঅপারেশন, এটা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গ্লোবালি আমরা যদি এনার্জি ডিমান্ড ট্রেন্ড দেখি, 2010 থেকে 2024 পর্যন্ত প্রায় এনার্জি ডিমান্ড 30% বেড়েছে। ক্যাপাসিটি গ্রোথ যদি আমরা গ্লোবালি দেখতে পাই, তাহলে সেটা দেখতে পাচ্ছি 2015 থেকে প্রায় 108% এনার্জি গ্রোথ হয়েছে। এই ডিমান্ডের সাথে সাথে এনার্জি গ্রোথটাও খুবই সিগনিফিকেন্ট। ফসিল ইনভেস্টমেন্ট ট্রেন্ড যদি দেখতে পাই, এটা আমরা সবাই জানি যে রিনিউয়েবলের চেয়ে ফসিলের ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশি, কিন্তু আমরা যদি বৃদ্ধির রেশিওটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিনিউয়েবল এনার্জির বৃদ্ধির যে পার্সেন্টেজটা বা রেশিওটা, এটা কিন্তু অনেক বেশি, 44.8%, যেখানে ফসিলের ইনভেস্টমেন্ট কিন্তু কমেছে। বিগত বছরগুলো থেকে ইনভেস্টমেন্টটা কমেছে। তাহলে গ্লোবাল ট্রেন্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জি অনেক পপুলার এবং ইনভেস্টমেন্ট ট্রেন্ডটাও রিনিউয়েবল এনার্জিতে হায়ার। আমি যদি কম্পেয়ার করি ইনক্রিজের ক্ষেত্রে, রিনিউয়েবল এনার্জিতে হায়ার। গ্লোবাল এনার্জি প্রাইস ট্রেন্ডটা আমরা যদি দেখি, ফসিল বেসড ইলেকট্রিসিটির প্রাইস যে হারে কমছে, তার চেয়েও বেশি হারে কিন্তু উইন্ড বেসড এবং সোলার বেসড এনার্জির প্রোডাকশনের প্রাইসও কমছে। আমরা যদি রিনিউয়েবল ভার্সেস ফসিলের এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্সগুলো একটু দেখি, তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল বেসড এমপ্লয়মেন্ট কিন্তু অপরচুনিটি বাড়ছে, এবং 2010 থেকে আমরা যদি দেখি রিনিউয়েবলের জব অপরচুনিটি প্রায় 50% ইনক্রিজ হয়েছে গ্লোবালি। এখন আমরা বাংলাদেশের কনটেক্সটে চলে আসি। বাংলাদেশ একটি সাউথ এশিয়ান কান্ট্রি। আমরা হিস্ট্রিক্যালি আমরা একটি কৃষি প্রধান দেশ। আমরা ক্লাইমেট ভালনারেবল, আমরা হচ্ছে জলবায়ু আমরা ভিকটিম। তবে বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা লোকেশনে বিলং করে। আমাদের ইন্ডাস্ট্রি ক্রমেই হচ্ছে
র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের হচ্ছে পাওয়ার ডিমান্ডও বাড়ছে, এবং পাওয়ার ডিমান্ডের সাথে সাথে আমাদের পাওয়ার জেনারেশনও বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা হেভিলি ফসিল ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে। তবে আমাদের ন্যাচারাল রিসোর্স বলে আমরা হচ্ছে রিনিউয়েবলে অনেক বেশি, আমাদের সম্ভাবনা অনেক বেশি। এরই সাথে আপনি যদি দেখেন আমাদের সিপিডির একটা প্রেডিকশন আছে, যদি রিনিউয়েবল এনার্জির এমপ্লয়মেন্ট আমরা বিবেচনা করি 2030 সালের মধ্যে প্রায় 9,000-এর উপরে অতিরিক্ত জব অপরচুনিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। তাহলে যদি আমরা রিনিউয়েবল এনার্জি প্রমোশনে আসলেও আগাতে পারি তাহলে আমাদের জব অপরচুনিটিস অনেক বেড়ে যাবে। 1996 থেকে বাংলাদেশে যেসব পলিসিস, এনার্জি পলিসিস এবং প্ল্যানস আছে, তার মধ্যে কিছু জিনিস আমি তুলে ধরেছি এখানে। এই পলিসিগুলোর গ্যাপসগুলো আমরা একটু আর্টিকুলেট করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা আছে আমাদের যে প্রেডিক্টেড এনার্জি মিক্স, তার মধ্যে ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্স অনেক বেশি। কারেন্টলি আমরা 45%-এরও বেশি আমরা আসলে ফসিল গ্যাস থেকে আমাদের আসছে, বিদ্যুৎ আসছে, এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সেটা মাত্র 4%। প্রায় 96%-এরও বেশি আসলে আমরা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। এবং আমাদের যে প্রেডিক্টেড এনার্জি মিক্স, আমাদের এনার্জি পলিসিস অ্যান্ড প্ল্যানসে, সেখানেও কিন্তু আমরা আসলে ফসিল জীবাশ্ম জ্বালানির প্রতি ডিপেন্ডেন্ট আর কি। এছাড়া পিডিবির যে ডেট বার্ডেন সেটাও অনেক বেশি এখন। এরই সাথে ফিনান্সিয়াল যেসব বার্ডেন আছে রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্টে, এবং ইনভেস্টমেন্টটা এখনও সহজ করা হচ্ছে না রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কিছু রেকমেন্ডেশন আমরা এখানে এনেছি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। কিছু রেকমেন্ডেশনস আছে, যেমন একটা কম্প্রিহেন্সিভ ন্যাশনাল এনার্জি ট্রানজিশন পলিসি দরকার। ফসিল ফুয়েল সাবসিডিজগুলোকে গ্র্যাজুয়ালি কমাতে হবে, এবং এরই সাথে রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সে এই অর্থগুলো বাড়াতে হবে। এছাড়া বিআরসিকে স্ট্রেংথেন করতে হবে, স্ট্রেডাকে রিফর্ম করতে হবে, এনার্জি কার্বন ট্যাক্সিং অ্যাপ্লাই করতে হবে, রিচ্যানেলিং, সেই রেভিনিউটাকে আবার রিচ্যানেল করতে হবে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজ বা আমরা যাকে বলি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, ওনাদেরকেও এনকারেজ করতে হবে রিনিউয়েবল এনার্জি প্রমোশনের ক্ষেত্রে এবং রিনিউয়েবল এনার্জি ইউজের ক্ষেত্রে। আমাদের গ্রিড মডার্নাইজ করতে হবে, আমাদের নেট মিটারিংটাকে আরও বেশি ফিজিবল অ্যান্ড অ্যাক্সেসিবল করতে হবে যাতে জনমানুষের কাছে সেটা সহজে পৌঁছে যায়। এছাড়া রিনিউয়েবল এনার্জির পলিসি প্ল্যান সবসময় জেন্ডার ইনক্লুসিভ হতে হবে, নারীর জন্য যাতে এটা সহজ হয়, ইনক্লুসিভ হয় এবং নারীর পার্টিসিপেশন যাতে থাকে সেটা এনশিওর করতে হবে। এবং আমাদের সবশেষে যেটা বলতে চাই, গভর্নেন্সকে স্ট্রেংথেন করতে হবে যাতে ট্রান্সপারেন্টি বা স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হয় এনার্জি সেক্টরে। থ্যাংক ইউ সো মাচ। জনাব জিয়াউল হক মুক্তা, উনি সাধারণ সম্পাদক, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচার অভিযান, CSRL। পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরের মধ্যে আমরা জাস্ট ট্রানজিশন চাই। জাস্ট ট্রানজিশন কাকে বলে বন্যা সেটা বলেছেন, এবং এই জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি রিনিউয়েবল এনার্জিকেই, যে আমরা ফসিল ফুয়েল বেসড বিদ্যুৎ থেকে আমরা নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে একটা কোহারেন্ট পলিসিতে আমরা যেতে চাই। গতবার আমরা যে আলোচনাটা করেছিলাম সেখান থেকে আমাকে মেহেদী ভাই সকালে সাজেস্ট করছিলেন একটা গল্প বলতে, তো আমরা বললাম যে না, এই গল্পটা না অন্য আরেকটা গল্প বলা যায়। এই গল্পটা আমরা সবাই জানি, তাই না? মাকড়সা, উনি পেটুক মাকড়সা আর কি, বা মাকড়সাই ধরে নিলাম, মা মাকড়সা তার পেটে দড়ি বেঁধে 8 সন্তানকে 8 দিকে পাঠিয়েছেন, যেখানে খাবার পাবা আমাকে টান দিবা। তো 8 সন্তান 8 দিকে গিয়েছে। তো হঠাৎ ডান দিকের একজন টান দিয়েছে, সে রেডি হচ্ছে ডান দিকে যাবার জন্য, তখন বাঁ দিক থেকে টান দিয়েছে, 2 দিক থেকে টানাটানি, আবার সামনে থেকে পেছন থেকে, এইভাবেই 8 দিক থেকেই দড়ি টানাটানি শুরু হয়ে গেল এবং ওনার কোমরটা কেটে গেল, মাকড়সা মারা গেল। তো আমাদের পলিসিগুলোর অবস্থা হচ্ছে এরকম, এত রকমের পলিসি আছে যে রিনিউয়েবল এনার্জিকে বিভিন্ন দিক থেকে টানা হেঁচড়া করার ফলে সেক্টরটা একটু এটার কাঙ্ক্ষিত বিকাশ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রিনিউয়েবল এনার্জি পলিসি সেটা আসলে কি জিনিস? একটা কোহারেন্ট পলিসি, এটা হতে পারে এ সেট অফ ন্যাশনাল ভিশন। এখানে আপনারা বিভিন্ন ডেফিনেশন পাবেন বিভিন্ন বই পুস্তক ওয়েবসাইটে। এটা অনেক বেশি বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে একটু ডিভাইস করার চেষ্টা করেছি, যে এ সেট অফ ন্যাশনাল ভিশন, ডিরেকশন, plans, laws, rules,
regulations, guidelines, incentive, etc. at national scale. At the same time, national obligations and commitments to international instruments, for example, COP-এ আমাদের যে কমিটমেন্ট কিংবা অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোতে আমাদের যে কমিটমেন্ট সেটা এখানে বিবেচনা করা যেতে পারে, কারণ সেটাও রাষ্ট্রের কমিটমেন্ট, অব্লিগেশন। সেই দিক থেকে এই যে সেটটা, যা কিনা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন এবং ইউসেজ, এর উন্নয়ন, এর প্রয়োগ এবং এর ব্যবহারকে নিশ্চিত করবে, এই সেট অফ পলিসিসকে আমরা বলতে পারি যে এটা যদি কোহারেন্ট হয় সেটা আমাদের দরকার। এটা হলো রিনিউয়েবল এনার্জি পলিসির পার্সপেক্টিভটা। জেনারেলি রিনিউয়েবল এনার্জি পলিসির গোল একাডেমিশিয়ানরা 3 ধরনের বলে থাকেন, যে রিডিউস রিলায়েন্স অন ফসিল ফুয়েল, ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা কমানো, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়া। আপনারা জানেন টেকসই উন্নয়নের মধ্যে আবার সেই পুরনো 3টা বিষয় রয়েছে, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ। তাহলে ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা কমানো, গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো এবং টেকসই উন্নয়নকে প্রমোট করা হচ্ছে সাধারণভাবে রিনিউয়েবল এনার্জির পলিসি গোল হিসেবে বলা হয়ে থাকে। এবং পলিসিগুলো কান্ট্রি ভেদে ভিন্ন হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি, ইউরোপিয়ান ইউনিয়নের পলিসি, বাংলাদেশের পলিসি এক হবে না। এবং পলিসিগুলোর মধ্যে মেজর 3টা বিষয় বিবেচনা করা হয় যেটা একটা পলিসিকে শেপ দেয়। সেটা হচ্ছে এনার্জি নিডস, একটা দেশের কতটুকু এনার্জি নিডস রয়েছে। সেখানে এগেইন আমি পলিটিক্যাল এডুকেশনটাকে ইম্পর্টেন্স দিব, এটা আমাদের বিবেচনা করতে হবে। কারণ আই থিঙ্ক দি পটেনশিয়ালস অফ রিনিউয়েবল এনার্জি অনুধাবন করতে না পারা একটা শিক্ষাগত ঘাটতি, পার্টিকুলারলি ফর দ্য পলিসি মেকারস। যেই রাষ্ট্রনায়ক, যেই পলিসি মেকার স্টিল গ্লোবাল ট্রেন্ড কি বন্যা খুব পরিষ্কারভাবে বলে গিয়েছে, সারা দুনিয়াতে ইনভেস্টমেন্ট বাড়ছে, মূল্য কমছে এবং এমপ্লয়মেন্ট বাড়ছে অন রিনিউয়েবল। তা সত্ত্বেও যেই দেশের রাষ্ট্রনায়ক, যেই দেশের আমলাতন্ত্র, যেই দেশের প্রফেসর, যেই দেশের টেকনিশিয়ানরা ফসিল ফুয়েলের পক্ষে অ্যাডভোকেসি করবেন, আমরা সকালেও সেটা শুনেছি, এবং তারা রিনিউয়েবলের বিপক্ষে স্ট্যান্ড নেবেন, তাদের এডুকেশনের ঘাটতি রয়েছে, দেখার ঘাটতি রয়েছে, গ্লোবাল ট্রেন্ড বোঝার ঘাটতি রয়েছে। তো ফলে এই পলিটিক্যাল এডুকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ইকোনমিক কন্ডিশন, একটা দেশের কি অর্থনৈতিক অবস্থা, তার কতটুকু বিনিয়োগ সামর্থ্য রয়েছে, কিংবা কতটুকু বিনিয়োগ করলে কি রিটার্ন ইন দ্য লং রান, আমার বিনিয়োগের রিটার্ন কতটুকু, আমি ফসিল ফুয়েলে বিনিয়োগ করলে আমার রিটার্ন কি, আমি রিনিউয়েবলে বিনিয়োগ করলে আমার রিটার্ন কি, ফসিল ফুয়েলে ইনভেস্টমেন্ট কতটুকু, কত সময়ের জন্য বেনিফিশিয়াল, রিনিউয়েবলে কত সময়ের জন্য বেনিফিশিয়াল। আপনারা জানেন রিনিউয়েবলে একবার বিনিয়োগ করলে অ্যাটলিস্ট ফর 20 years ইউ ডোন্ট নিড টু গো ফর ফার্দার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ফসিল ফুয়েলে আপনাকে প্রতি বছর তেল কিনতে হবে, গ্যাস কিনতে হবে, কয়লা কিনতে হবে। হ্যাঁ, রিনিউয়েবলে আপনাকে সেটা করতে হচ্ছে না। ফলে সেই ইকোনমিক কন্ডিশন যেটাই হোক, যদি সেটা এনভিসেস করতে পারে যে ঠিক আছে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল অফ রিনিউয়েবলস, তাহলে সেখানে তারা বিনিয়োগ করবেন। এগেইন এখানে পলিটিক্যাল ইকোনমিটা বিবেচ্য। আমি জানি না গত 15-16 বছর কি আমাদের সেই লেভেলের জ্ঞানীগুণী লোকজন বাংলাদেশে ছিল না, তারপরেও কেন আমরা এত দাম দিয়ে কয়লা ভিত্তিক, হ্যাঁ আপনি শুনেছেন তামিম সাহেব বলে গিয়েছেন 20-25 বছর চুক্তি, একটা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করলে $12 বিলিয়ন আপনাকে কম্পেনসেশন দিয়ে সেটা বাতিল করতে হবে। হ্যাঁ, আমরা 25 বছরের জন্য এরকম কোম্পানিগুলোকে দিয়ে যাব উইদাউট এন ইলেকট্রিসিটি, তাই না? তাদের ক্যাপাসিটি চার্জের এগেনস্টে আমরা দিয়ে যাব। আমরা ইভেন সোলার কিনেছি বেশি দামে, তাই আমরা কয়লা দিয়ে কিনতেছি, আমরা এই ক্যাপাসিটি ব্যবহার করতে পারছি না। ফলে পলিটিক্যাল ইকোনমি মিনস আমরা একটা লুটারা গোষ্ঠীকে পাম্প করেছি। এটা হলো পলিটিক্যাল ইকোনমিটাও বুঝতে হবে ইকোনমিক কন্ডিশনের সাথে, এবং এনভায়রনমেন্টাল গোলস। তো সেই জন্যই রিনিউয়েবল এনার্জির পলিসি গোল কি হতে পারে, সেখানে আমি আমাদের একটা ব্যানার তুলে দিচ্ছি হুবহু। আমরা বলেছিলাম, এটা আমরা গত বছর এবছরেরই অক্টোবরে করেছিলাম, যে জাতীয় সার্বভৌমত্বের ইস্যু, এটা কেউ যদি থাকেন, পত্রিকার লোকজনও যদি থাকেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS যেটা, তাদের তো সেশন করা উচিত একাধিক, যে হোয়াই রিনিউয়েবল শুড বি প্রমোটেড ইন বাংলাদেশ। বাংলাদেশ আর্মির যারা স্ট্র্যাটেজিস্ট আছেন তাদের সেশন করা উচিত একাধিক, যে কেন রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে প্রমোট করতে হবে, কেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অফ দি কান্ট্রি,
দে নিড সেশনস, যে হোয়াই রিনিউয়েবলস। কারণ বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, তাই না, দ্বিতীয় স্বাধীনতার কথা শুনতে পাচ্ছি ইদানিং। তো স্বাধীনতায় যদি মিন করতে চান, ইউল হ্যাভ টু গো ফর রিনিউয়েবলস। ইন্ডিয়াকে গালি দিয়ে লাভ নাই, বায়বীয় গালির চাইতে আপনাকে কনক্রিট স্টেপ নিতে হবে। ভূ রাজনৈতিক নিরাপত্তা, আমি আগেই বললাম যে আপনি ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, সামরিক নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আপনি ভাবতে পারেন। জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা। আমরা জানলাম, সকালেই শুনলাম যে, এবং আমি প্রচুর দেখেছি বাই দিস টাইম কি পরিমাণ এগ্রিকালচারে পটেনশিয়াল রয়েছে সোলার ইরিগেশন সিস্টেমের। আমি গত 2 সপ্তাহ ধরে দেখছি এগুলো। তো মানব উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট, তাই না, আপনার শিশু স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য, সেখানে আমাদের ভাবতে হবে। কর্মসংস্থান, মূল্য সাশ্রয়, প্রত্যেকটা ফ্যামিলি বেনিফিটেড হতে পারে, তার এনার্জির প্রাইস কমে যাবে সে যদি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারে। আয় বৃদ্ধি, স্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ, আমি এত ডিটেইল যাচ্ছি না, স্থায়িত্বশীল উন্নয়ন এবং মোরওভার প্রজন্ম সাম্য, ইন্টার জেনারেশনাল ইকুইটির কথা যেটা বলা হয়। আপনি ফর নেক্সট জেনারেশন কি রেখে যাচ্ছেন পৃথিবীতে? একটা দূষিত পৃথিবী নাকি একটা সাস্টেনেবল পৃথিবী? সেই সমস্ত বিষয় নিশ্চিত করতে আমরা বলি যে দুর্নীতি, বৈষম্য, দলবাজি, গোষ্ঠীতন্ত্র, লুটপাট এবং অর্থ পাচার যেটা ঘটেছে অন্তত গত কয়েক দশক ধরে, সেটা প্রতিরোধ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের যেতে হবে। সো বাংলাদেশে কি কি পলিসি থাকতে পারে, এখানে আমার খুব ডিটেল কিছু বলার নাই। সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল পলিসি ডিরেকশনস। হ্যাঁ, আপনার ভার্টিক্যাল পলিসি ডকুমেন্ট যেগুলো আছে অ্যান্ড ডিরেকশনস, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 16 গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন এবং বিপ্লবের কথা বলা হয়েছে, এটা 72 সংবিধান থেকেই আছে। 18 যেটা 2015 সালে যোগ হয়েছে, প্রজন্ম সাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো পৃথিবী রেখে যাওয়ার প্রশ্নটা এসেছে, এবং যেখানে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের কথা বলা হয়েছে, এবং 19(1)(2)(3) যেখানে সুযোগের সমতার কথা বলা হয়েছে। এরপরে 2019 সালে আমাদের জাতীয় সংসদে একটা প্ল্যানেটারি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। পৃথিবীর খুব কম সংখ্যক পার্লামেন্টে প্ল্যানেটারি ইমার্জেন্সি ঘোষণা করেছে, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ, এবং সেখানে গ্রিন হাউস গ্যাস এমিশন রিডাকশনের জন্য জরুরি বার্তা দেয়া হয়েছে। আমরা যদি এখন সেক্টরাল পলিসি ডকুমেন্টের কথা বলি, আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে বেশ কিছু পলিসি আছে, যেমন ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023, এটা নিয়ে আপনারা জানেন, এটা ইট ইজ বিং চ্যালেঞ্জ নাও। আমরা অনেকেই আপত্তি করেছিলাম, এবং আমাদের গত বিপি প্রথমটার একটা দাবি ছিল এটা বাতিল করতে হবে, কারণ ইলেকশনের আগে আগে তাড়াহুড়া করে জাপানি স্বার্থ এবং পরিত্যক্ত বিভিন্ন টেকনোলজি বাংলাদেশে ডাম্প করার জন্য মূলত এই প্ল্যানটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জাপানের কারিগরি সহযোগিতার মাধ্যমে। ফলে এই প্ল্যানটাও আমাদের অন্যান্য পলিসি টার্গেট এবং পলিসি অবজেক্টিভের সাথে সাংঘর্ষিক। আমি জানি না, আমাদের এখান থেকে একটা দাবি তোলা উচিত যে পাবলিক কনসালটেশন হতে হবে আমাদের ড্রাফট রিনিউয়েবল এনার্জি পলিসি, তারা যেটা রিলিজ করুন না কেন। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের, আমি সকালের রিজওয়ানা হাসান আপার কথা থেকে যেটা বুঝলাম, ওই 40% টার্গেটের কথা থেকে ওখানেই তারা আছেন, তারা বললেন এই একটা পলিসি স্টেটমেন্ট শুনলাম। আদার দেন দিস, অন ক্লাইমেট অর অন এনার্জি আমি মেজর কোনো পলিসি স্টেটমেন্ট আমাদের বর্তমান সরকার প্রধান বা অন্য কারোর কাছ থেকে শুনিনি। এর মধ্যে কপে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তার সেই 30 ভিশন হিসেবে উল্লেখ করেছেন, সেটা উপস্থাপন করেছেন, যার মূল ব্যাপার হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ স্পিচ এবং তার বই অনুযায়ী, যে লাইফস্টাইল টু মেক দি ওয়ার্ল্ড সেফার ফর এভরিওয়ান। এই নতুন লাইফস্টাইল এটা হবে 0 কার্বন ভিত্তিক এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক, এবং এর জন্য 30% তৈরি করতে হবে। 30 ভিশন যেটা, এটা আমার খুব ইনোসেন্ট একটা নির্দোষ উইজডম মনে হয়েছে, কারণ এইটার কোনো শত্রু এবং মিত্র নাই, এইটার কোনো টার্গেট নাই, এইটার কোনো টাইম লাইন নাই, এটার কোনো কি বলা যায়, এটা আপনার বিল ক্লিন্টনও এগ্রি করবে, ট্রাম্পও এগ্রি করবে, খোমেনিও এগ্রি করবে, সবাই এগ্রি করবে জগতে। কোনো শত্রু নাই এই পজিশনের। কারণ আপনি যদি একটা স্ট্যান্ড নিতেন যে ঠিক, আমি ভাবতাম উনি সোশ্যাল বিজনেসের মানুষ, হয়তো ক্লাইমেট বুঝেন না, পরে তার বইখানা আরো ভালো করে চেক করে দেখলাম না, হি নোজ ভেরি ওয়েল হোয়াট ইজ টিপিং পয়েন্ট। টিপিং পয়েন্ট মানে
এমন একটা পর্যায়ে গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রায় যাবে যার পরে দুনিয়াকে আর ফেরানো যাবে না। হি নোজ অ্যাবাউট টিপিং পয়েন্ট মিনস এমিশন রিডাকশন যে একটা এই মুহূর্তের প্রায়োরিটি, গতকালের প্রায়োরিটি, আজকের না, আগামীকালের না। হি নোজ দ্যাট ভেরি ওয়েল, বাট হি উড নট আস্ক এনিওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউরোপিয়ান ইউনিয়নকে, ভারতকে, চায়নাকে, মেজর এমিটার কাউকে উনি বলবেন না তুমি 2026 সালের মধ্যে এমিশন এইটুকু কমাও। ফলে বিউটিফুল উইজডম উইদাউট এনি শত্রু মিত্র, উইদাউট এনি প্রোগ্রাম। হি হ্যাজ অনলি ওয়ান প্রোগ্রাম ইন হিজ বুক, দ্যাট ইজ প্রমোট সোশ্যাল বিজনেস। রাষ্ট্রের প্রোগ্রাম কি হবে, রাষ্ট্রের পলিসি কি হবে, দেয়ার ইজ নো ডিরেকশন অ্যাট অল। স্টিল নাও ইন কপে তো একটা রাষ্ট্রের প্রধান সর্বোচ্চ বক্তব্য দিয়ে আসেন, রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন। এমিশন রিডাকশন নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল 2007 সাল থেকে এই পর্যন্ত এই প্রথমবারের মতো কোনো পলিসি স্ট্যান্ড নেননি। হোয়াট এভার, তো এই হচ্ছে বর্তমান সরকারের ভিশনের অবস্থা অ্যারাউন্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। নেক্সট, কিন্তু আমরা বন্যার প্রেজেন্টেশন থেকে দেখেছি দুনিয়াতে অনেক দেশে ব্যাপক পরিমাণ সাকসেস এসেছে। হ্যাঁ, সেই সাকসেসের পিছনে কি, আমি এটা সকালে এখানে বসে একটু কম্পাইল করার চেষ্টা করলাম। ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে যদি দেখেন, তাদের একটা বাইন্ডিং ডিরেকশন আছে টু অল মেম্বার স্টেটস যে বাই 2030 32% অফ ইউর ইলেকট্রিসিটি মাস্ট বি জেনারেটেড ফ্রম রিনিউয়েবলস। ইউরোপিয়ান ইউনিয়নের ডিরেকশন টু অল মেম্বার স্টেটস, 25টা দেশের প্রতি এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা নির্দেশনা। সেই কারণে ইউরোপে ব্যাপক পরিমাণে রিনিউয়েবল এনার্জি ব্যবহার বাড়ছে। কমিউনিটি ওনারশিপ ইজ এ ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ইন্ডিয়ান মার্ক তাদের রিনিউয়েবল প্রমোশনের ক্ষেত্রে, এবং তারা 2050 সালের মধ্যে জিরো করবে তাদের আপনার এমিশন রিডাকশন, এবং সেইখানে তারা ট্র্যাকে রয়েছে। এখানে ইনভেস্টমেন্ট ইন টেকনোলজি, গ্রিড এনহ্যান্সমেন্ট, এটা খুব ভালো ভূমিকা রেখেছে। আর তাদের কি জিনিস ছিল, মানে কি স্টেপ ছিল, কমিউনিটি ওনারশিপ এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন। বাংলাদেশের হযবরল অবস্থা গ্লোবাল সাকসেসের পিছনের মূল প্রণোদনা বা কারণ, সব কিছু বিবেচনা করে আমরা যদি একটা কোহেরেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটেড পলিসি চাই ফর রিনিউয়েবলস ইন বাংলাদেশ, কি কি তার অ্যাসপেক্ট হতে পারে এবং অ্যামাং অল দ্য পলিসিস কোন জায়গায় কোহেরেন্স থাকতে হবে। ফার্স্ট, গোলস এবং টাইমলাইনের ক্ষেত্রে আপনি কত সময়ের মধ্যে কতটুকু রিনিউয়েবল আমি চাই, এটা আমার 5 ইয়ার প্ল্যানে একরকম থাকবে, মুজিব প্রসপারিটি প্ল্যানে একরকম থাকবে, তারপরে ক্লাইমেট প্ল্যানে একরকম থাকবে, সেটা হতে পারে না। সবগুলো ইউনিফর্ম হতে হবে এবং তার টাইমলাইন থাকতে হবে। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা সেখানে চলবে না। এবং আজকে সকালেই আমরা প্রাইভেট সেক্টর এবং অন্যদের কাছে শুনেছি, দেখেন বিদেশিরা ইন্টারেস্টেড হচ্ছে না এই চুক্তি, কিছু চুক্তি বাদ দেওয়ার ফলে। কারণ হচ্ছে, আমি বলছি না, আমি চুক্তিগুলোর পক্ষ নিচ্ছি না যেগুলো বাতিল করা হয়েছে, এবং পক্ষ নেওয়ার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। কিন্তু ঘটনা হচ্ছে আমরা বাতিল করেছি, বাতিল করতে বাধ্য হয়েছি, যাই হোক, কিন্তু এর ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা সিগন্যাল গিয়েছে আনস্টেবল পলিসি সিচুয়েশন। এখানে স্ট্যাবিলিটি নাই, পাওয়ার চেঞ্জ হবে আর পলিসি চেঞ্জ হবে। ফলে সকল গভর্নমেন্টের জন্য একটা ন্যাশনাল, একটা কনস্ট্যান্ট, একটা কোহেরেন্ট, একটা কোঅর্ডিনেটেড লং টার্ম পলিসি থাকবে, সেটাই দরকার। এবং সেই 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 মানে কী বলতো, এই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, লজ, রুলস, রেগুলেশনস, এগুলা ডিভাইস করতে হবে। ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, একটা প্যারালাল সেশনই হচ্ছে এখানে, নতুন কিছু প্রতিষ্ঠান তৈরির কথাও আছে। একইভাবে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা, এটার যেই একচেটিয়া ক্ষমতা, দেখেন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন মানে আলাদা আলাদা থাকে এগুলা। হ্যাঁ, আপনি এখানে সব কিছু এক জায়গায় দিয়ে রাখছেন। সো অতিরিক্ত ক্ষমতা প্রাপ্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে, এটা ডিসেন্ট্রালাইজেশন, যেটা তামিম সাহেব বলে গেলেন, আমি সেটার সঙ্গে একমত, যদিও ওনার অনেক পজিশনের সঙ্গে আমি একমত না। সেটা করতে হবে। ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট মোবিলাইজ করতে হবে। রিসার্চ এবং ইনোভেশনে এখানে আমার কথা রয়েছে জনাব বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে। তিনি আজকে ততটা বলেননি, কিন্তু কয়েকদিন আগে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে ট্যাক্স এবং সাবসিডি এই সমস্ত নিয়ে উনি খুব একটা এটা করতে চান না, কারণ দেশীয় কোম্পানিগুলো ডেভেলপ হওয়া প্রয়োজন। দেখেন, যখন আপনি ট্যাক্স বা এগুলো কমান,
ট্যাক্স ট্যারিফ হাবিজাবি এগুলো যখন কমান, বিদেশি জিনিস যখন আসে তখন টেকনোলজি আসে, তার সঙ্গে স্কিল আসে, একই সঙ্গে সেই টেকনোলজি থেকে আমার দেশে টেকনোলজি ডেভেলপমেন্টেরও সম্ভাবনা তৈরি হয়। বাংলাদেশে সব রাস্তা আগে বানায় তো চায়না, কোরিয়া এরা, এখন বাংলাদেশের লোকজন সব বানায়, কারণ সেই দক্ষ লোকজন আমরা তৈরি হয়ে গেছে তাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে। উপরন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ the extent of support you are providing to the fossil fuel companies, সেখানে আপনি ব্যাপক পরিমাণ ইনসেন্টিভ দিয়ে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন, আর ফসিল ফুয়েলের ক্ষেত্রে আপনি চরম নিপীড়নমূলক পদক্ষেপ নেবেন। সো তামিম সাহেবের স্ট্যান্ড একদম মানে মানে প্রতিযোগিতা বিরোধী, মানে মৌলিক নীতিমালার বিরোধী, নৈতিকতা বিরোধী। আপনি ফসিল ফুয়েলকে একচেটিয়া অগ্রাধিকার দিয়ে যাবেন, আর রিনিউয়েবল প্রসঙ্গ আসতেই বলবেন আপনি সাবসিডি দিবেন না, এটা মামার বাড়ির আবদার, আপনাদের ইচ্ছা মতো সব না। শেষ, ইন্টারন্যাশনাল কোঅপারেশন। নেক্সট আরও কিছু, যেমন আপনার রিনিউয়েবল পোর্টফোলিও স্ট্যান্ডার্ড একটা সেট করতে পারেন। আপনি একটা কোম্পানি করলে সেখান থেকে কী পরিমাণ ইলেকট্রিসিটি আপনি এনশিওর করবেন, প্রাইস সাপোর্ট কতটুকু দিবেন, ট্যাক্স ক্রেডিটস, হ্যাঁ, ইনসেন্টিভস, সেগুলো একটা ব্যাপার। নেট মিটারিং, জনগণের কাছে নবায়নযোগ্য জ্বালানির সম্পদ হস্তান্তরের বিপুল সম্ভাবনা নিয়ে এসেছে নেট মিটারিং। এবং 10টা কোম্পানি বা 39টা কোম্পানিকে আপনি কোটি কোটি ডলার ভর্তুকি দিবেন, সাবসিডি দিবেন, আর বাংলাদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আপনি সেই সম্ভাবনা থেকে বঞ্চিত করবেন, এটা হতে পারে না। নেট মিটারিং সত্যিকার অর্থেই মানুষের ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা নিয়ে এসেছে, সেখানে আমাদের ভূমিকা রাখা উচিত। গ্রিড ইন্টিগ্রেশন পলিসি ইনক্লুডিং গ্রিড ডিজিটালাইজেশন, সেটাও করতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, রিজিওন আপা সম্ভবত বলছিলেন, এটা আমরা খুবই আনটাচ থাকে, এটাও করতে হবে আমাদের একই সঙ্গে। পাশাপাশি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কনসিডারেশনস, বিশেষত আমরা যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি, আমাদের অনেক বন্ধুই এর মানবাধিকারের অ্যাসপেক্টগুলো, জনগণের অ্যাক্সেস, রাইটস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেন, সেগুলো, তারপরে পরিবেশ, সব কিছু এইগুলো বিবেচনা করতে হবে। সো শেষ করছি এই বলে যে একটা কোহারেন্ট, কোঅর্ডিনেটেড ন্যাশনাল পলিসিস, এটা কাইন্ড অফ প্রিরিকুইজিট ফর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ফর দি এনার্জি ট্রানজিশন ইন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ মুক্তা ভাই। অনুরোধ করবো আমাদের যে সম্মানিত অতিথি আছেন জনাব সেলিমুল্লাহ খান, উপপরিচালক, পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ, আপনার মতামত প্রদানের জন্য। যেহেতু আমি গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে আসছি, আমি মনে করি যে আপনারা যেসব আলোচনাগুলো করেছেন এগুলাকে ম্যাটালাইজড করার জন্য আপনারা নিজেরা কোনো সংগঠন বা প্রতিনিধি আমাদের বিশেষ করে রিনিউয়েবলের জন্য, অথবা আমরা আরেকটা বলি যে ক্লিন এনার্জির মধ্যে রিনিউয়েবল এনার্জিও ইনক্লুড। এইগুলাকে আমরা কিভাবে আমাদের দেশকে ইম্পোজ করতে পারি, সেই জন্য আমরা কিন্তু একটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলাদা ডিপার্টমেন্টই করা হয়েছে, সেটা কিন্তু শুধু এই কাজগুলাই করছে। সেটাকে আমরা কিভাবে প্যাটার্নাইজ করে আপনাদের যেসব মতামতগুলা বা যা আছে এগুলা আমরা যদি ওইখানে বিভিন্ন মিটিং, মিছিল বা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, কন্টিনিউয়াস নকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ এবং সেটাকে দুইজনের সমন্বয় করে যদি আপনারা সামনে অ্যাডভান্স হন, আই থিঙ্ক আপনারা যেগুলো বলেছেন অনেক পলিটিক্যাল বা অনেক পিছনে আছে অনেক কিছুই, এগুলো আর এখানে আলোচনা দিকে না যাই, যার জন্য আমরা অনেক পিছিয়ে আছি বিভিন্ন কারণে। আমাদের এখানে অপরচুনিটি অনেক, যেমন আমরাও কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগের মাধ্যমে পাওয়ার সেল কিন্তু এই রিনিউয়েবল এনার্জি নিয়ে বিভিন্ন কাজ করেছে। যেমন আমরা মাল্টিপারপাস ইউজ অফ ল্যান্ড যেটা করেছি, ওই যে উনি একটা কথা বলেছেন ম্যাডাম, যে কিভাবে মাল্টিপারপাসে আমরা, যেমন মাছ চাষে কিন্তু অনেক ভালো হয়। তারপরে ওই যেই কথাটা বললো যে ভিতরে দিয়ে ট্রাক্টর ঢুকানো হয় না, যে আপনারা ডিজাইনটা এমনভাবে করবেন যে চাষটাও যদি সেভাবে করা যায়। আর যদি একান্তই জায়গা কম থাকে, ওখানে কচু বা এরকম কিছু লতি বা এরকম অনেক কিছু আছে যেগুলা অল্প জায়গার মধ্যে হয়ে যায়, যেগুলার জন্য আলাদা কোনো আপনার করতে হয় না, আলাদা কোনো আর্থিকভাবে কোনো আপনার ইম্পোজ করতে হয় না, শুধু আপনি আপনার সদিচ্ছাই আনাফ। যেমন দেখা গেছে গোড়ায় আপনার সিম গাছ লাগিয়ে দিলে
পাশাপাশি একটা ওই এর নিচে যদি আপনারা করতে পারেন, একটা শেড দিয়ে দিতেন, শেডের নিচ দিয়ে যেটুকুর জন্য দরকার, এরকম কিন্তু অনেক কিছুই করা যায়। মাল্টিপারপাস ইউজ অফ ল্যান্ড আমাদের একটা অলরেডি আমরা একটা স্টাডি করেছি, ওইখানে কিন্তু অনেক এরকম অপরচুনিটি দেওয়া আছে। এরকম আপনাদের যদি এগুলা কিন্তু যা আমরা করেছি, এগুলা কিন্তু আপনাদের ডিজায়ারের মাধ্যমে করেছি, এটা জনগণের জন্যই বা যারা এটা নিয়ে কাজ করে। আপনাদের এরকম কোনো যদি সাজেশন থাকে আমাদেরকে দিবেন, অবশ্যই আমরা সেগুলা আমাদের মতো কাস্টমাইজ করে আপনাদের জিনিসগুলো আমরা করে সেটা অথবা বিদ্যুৎ বিভাগকে আমরা একটা সাজেশন বা আমরা দিতে পারি এবং এটা সেইভাবে একটা যে ব্যবস্থা করতে পারি। অন্যান্য যেসব ব্যাকটেরিয়া চ্যালেঞ্জগুলো আছে এগুলা কিন্তু সবগুলোই থাকবে, মানে যেহেতু আমরা গরিব দেশ, সবাই আমাদেরকেও ব্যবহার করতে চায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা যারা বড় ব্যবসায়ী তারা সবাই আমাদের দেশটাকে একটা কি বলবো, একটা মানে ব্যবহারের জন্য তারা চিন্তা করেন। চায়না, জাপান বা অন্যান্য যেসব ওদের দেশে স্যাচুরেটেড, তারা ব্যবসা করতে পারে না, আমাদের দেশে কিন্তু ধাবিত হচ্ছে বিভিন্নভাবে। যদিও এখন আমরা কিন্তু মানে ফসিল ফুয়েল বা অন্যান্য যেগুলো আছে আমাদের, ওগুলার থেকে বেশি আমরা কিন্তু এখন রিনিউয়েবল এনার্জির উপরে আমরা বা ক্লিন এনার্জির উপরে, ক্লিন এনার্জির মধ্যে একটু প্রবলেম আছে, যেমন ইম্পোর্টটাও ক্লিন এনার্জির মধ্যে পড়ে, তারপরে আপনার নিউক্লিয়ারটা পড়ে, যেটা এখানে ইম্পোর্ট, এখানে একটা ক্লিন যদিও বলি আমরা, এটা কিন্তু ব্যাক এন্ডে অনেক বেশি একটু এফেক্টিভ আছে। যাক, এগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে আপনাদের যেসব সাজেশনগুলো থাকবে আমরা আপনাদের জন্য সর্বোচ্চ কাজ করে যাব। আপনারা সেইভাবে যদি আপনারা মনে করেন যে আমাদের কোথাও আমাদের পাওয়ার ডিভিশনের মাধ্যমে বা সেটা যেহেতু সেটাকে শুধু এই জন্যই করা হয়েছে, ক্লিন এনার্জির জন্যই করা হয়েছে, আপনারা সেটাতে এইসব প্রস্তাবগুলো দেন, পাশাপাশি অনুলিপি বিভিন্ন জায়গায় দেন। আশা রাখি এইসব জিনিসগুলো আমরা একটা অবস্থানে নিয়ে যাব এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে সভাপতি আছেন ওনার কাছে চলে যাব লাস্ট বক্তা হিসেবে। তার আগে আপনারা যারা উপস্থিত ছিলেন, উপস্থাপক যারা উপস্থাপনা করেছেন, আমাদের যে বিশেষ অতিথি আছেন, এই প্যানেলে অংশগ্রহণ করার জন্য, আপনাদের মতামত দেওয়ার জন্য আমি আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যারা আছেন অনেকক্ষণ যাবৎ আমাদেরকে শুনেছেন, কন্ট্রিবিউট করেছেন, ডিসকাশনে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আমাদের যে আলোচনা শুরু হয়েছে শুধু এই বছর না, গত বছর থেকে, সেটা আরও সামনের দিকে চলমান থাকবে এবং আমরা যেটা বলছি যে শতভাগ সবুজ জ্বালানির দিকে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা আমরা সেটার জন্য যে অ্যাডভোকেসি লবি অথবা যে আমাদের যে কথামালা, সেটা চালিয়ে যাব। তো আমি সভাপতির মানে বক্তৃতার সাথেই আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এখন আমি সভাপতি যিনি আছেন জনাব আবুল কালাম আজাদ, ওনাকে রিকোয়েস্ট করছি ওনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। ধন্যবাদ দোহা ভাই, ধন্যবাদ আজকের এই সেশনের দুইজন গুরুত্বপূর্ণ প্রেজেন্টার, অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট করেছেন এবং আমাদের বিশেষ অতিথি এবং আপনারা যারা সামনে আছেন, যারা আলোচনাটাকে আরও সজীব করে তুলেছেন, আলোচনাটাকে আরও অর্থবহ করে তুলেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। পলিসির গুরুত্ব, বাংলাদেশের এনার্জি পলিসির গুরুত্ব, একটা কম্প্রিহেন্সিভ পলিসি বলি বা একটা কোহেরেন্ট পলিসি বলি, সেটার গুরুত্বটা দুইটা প্রেজেন্টেশনের মধ্য দিয়ে খুবই পরিষ্কারভাবে আমাদের সামনে এসছে। কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ এনার্জি পলিসি প্রয়োজন অথবা একটা কম্প্রিহেন্সিভ এনার্জি ট্রানজিশন পলিসি প্রয়োজন, কিন্তু আমরা সেটা পারছি না। আলোচনা এসছে যে আমাদের কি রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি আমাদের রাজনৈতিক নেতৃত্বের জ্ঞান এবং শিক্ষার অভাব। একটা রাজনৈতিক দল বা একটা সরকার, তার একটা, সে অনেক কাজ করে, কিন্তু তার একটা প্রধান কাজ হলো সেই দেশের যে অর্থনৈতিক সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে তার অর্থনীতিটা ফাংশন করে, সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, এবং কত দক্ষভাবে সে এই প্রয়োগের কাজটা করতে পারে, তার উপরে আমরা সেই সরকারের সফলতা ব্যর্থতাকে মূল্যায়ন করি। আমরা বলি যে এই সরকার ব্যর্থ বা এই সরকার সফল। আজকের পৃথিবীটা যে অর্থনৈতিক সিস্টেমে চলে, সেইটাকে আমরা বলি নয়া উদারবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা নিও লিবারাল ইকোনমিক সিস্টেম, বা আমরা বলি যে
ক্যাপিটালিস্ট সিস্টেম বা পুঁজিবাদী ব্যবস্থা, আরো সহজ করে বললে, অর্থাৎ পুঁজির মালিকরাই অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে। তো সরকারের কাজ কি? সরকারের কাজ হলো যে এই সিস্টেমটাকে রেগুলেট করা, যাতে তারা ভায়োলেশন করতে না পারে, যাতে তারা লুণ্ঠন করতে না পারে, যাতে তারা বেশি মুনাফা করতে না পারে, যাতে তারা জনগণকে ঠকাতে না পারে, যাতে তারা জনগণকে একটা একটা ভুল পণ্য দিয়ে দিতে না পারে, ভুল ওষুধ দিয়ে দিতে না পারে। অর্থাৎ সিস্টেমটাকে খুব সঠিকভাবে রেগুলেট করাটা হলো তার কাজ। ঘটনাক্রমে আমরা আছি বর্তমানে এমন একটা বাংলাদেশে যখন আমাদের মানে তথাকথিত রাজনৈতিক সরকার নাই, এমন একটা সরকারের অধীনে আমরা এখন আছি যাদেরকে আমরা বলছি অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আগে একটা রাজনৈতিক সরকার ছিল, পরে একটা রাজনৈতিক সরকার আসবে, মাঝখানের এই সময়টায় এখন একটা সরকার আছে যারা হলো একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে বা কোনোভাবে ক্ষমতাটা নিয়েছে, তারা আরেকটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে যাবে। ফলে উনাদের কাছ থেকে আমরা খুব বেশি কিছু হয়তো আশা করছি না, যদিও উনাদের কাছে একটা বিরাট প্রত্যাশার পাহাড় জমা হয়েছে জনগণের দিক থেকে। আমাদের অনেক চাহিদা জনগণের, এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, এই দেশের মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত করা, এই দেশটাকে একটা সত্যিকার অর্থে বসবাস উপযোগী দেশে পরিণত করা, অনেক আকাঙ্ক্ষা আমাদের। সেই আকাঙ্ক্ষার ভার বিভিন্ন সরকারের সময় আমরা চাপিয়ে দিই। রাজনৈতিক সরকারগুলোর উপরে আমাদের নানান ধরনের হতাশার কারণে সেটা পারি না, ফলে এই অরাজনৈতিক সরকারের উপরে এসে সেই চাপটা তৈরি হয়েছে। এখন আমরা আমাদের পলিসি রিফরমেশন বা পলিসি সংস্কারের দায়িত্বটা ওনাদের উপরে দিতে চাই, কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত অবজারভেশন বলি যে আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো এত বেশি দায়িত্ব নিতে চাচ্ছেন না। ওনারা মনে করছেন যে এগুলো অনেক কাজে আসলে রাজনৈতিক সরকারের কাজ, ওনারা হয়তো ইন্টারিম জায়গা থেকে কিছু কাজ করবেন। ফলে আমরা যারা সাধারণ নাগরিক, যারা নাগরিক সমাজ, যারা একাডেমিক, যারা এক্সপার্ট, তারা আমাদের আলোচনাগুলো গুছিয়ে রাখছি, প্রস্তাবনাগুলো দিয়ে রাখছি। ওনারা অনেকগুলো কাজ করেছেন, সেই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো সংস্কার ওনারা করেছেন এবং 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 সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের এনার্জি সেক্টরের জন্য, আমাদের পরিবেশ প্রকৃতির জন্য, আমাদের অর্থনীতির জন্য। তো ফলে যে আলোচনাটা মুক্তা ভাই করছিলেন যে মানে এখানে পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, এখানে ইকোনমি ইত্যাদি বিষয়গুলোকে অ্যাড্রেস করা, তো ফলে আমি যেটা বলছিলাম আবার ওই জায়গাটায় যাই যে একটা রাজনৈতিক সরকার বা সরকারের দায়িত্ব হলো তার ইকোনমিক সিস্টেমটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়া, ইমপ্লিমেন্ট করা, ইতিবাচকভাবে করা, যাতে সকল মানুষ, পুরা দেশ, পুরা সমাজ সেই ব্যবস্থা দ্বারা উপকৃত হয় বা দেশটা সুন্দরভাবে চলে। এবং যে আলোচনাটা এখানে বারবার আসছে ট্রানজিশন কোনো নতুন জিনিস না। ট্রানজিশন আদিকাল থেকেই চলতেছে নানান ফরম্যাটে, এখনো চলছে। আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, ট্রানজিশন হবেই। এখন কে আগে সেই ট্রানজিশনটাকে সচেতনভাবে ট্রানজিশনে যাওয়ার উদ্যোগটা গ্রহণ করবে, তারা আগায় যাবে। ফর এক্সাম্পল জার্মানি, তারা 65% রিনিউয়েবল এনার্জি দিয়ে এখন বিদ্যুৎ জেনারেট করে, তারা টেকনোলজি ডেভেলপ করতেছে, বা উন্নত দেশগুলো। কিন্তু আমাদের মতো গরিব দেশগুলো বা পিছিয়ে পড়া দেশগুলো, বা আমরা বলি দক্ষিণের দেশ, যারা ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশ, তারা কিন্তু আমরা এই ট্রানজিশনটাকে সচেতনভাবে এখনো গ্রহণ করি নাই। জলবায়ু পরিবর্তনের একটা কঠিন বাস্তবতাকে আমরা এখনো ইগনোর করছি। আমরা 4টা ঘূর্ণিঝড় এই বছর ফেস করেছি, আমরা 4টা বন্যা পরপর ফেস করেছি, কিন্তু আমাদের পলিসি মেকাররা এখনো মনে করেন যে জলবায়ু পরিবর্তন আসলে এটা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটার জন্য এখনই এত ঝাঁপিয়ে পড়ার কিছু নাই। তো ফলে এগুলো ইন্টারকানেক্টেড, এবং আমাদের রাজনীতিবিদদের হয়তো আমাদের চাইতে একটু বেশি চিন্তা করতে হয় অর্থনীতি নিয়ে, উৎপাদন নিয়ে, এবং আমাদের এনার্জির সিকিউরিটি নিয়ে। তো ফলে আমরা যে কথা সহজে বলে ফেলতে পারি সে কথা হয়তো ওনারা সহজে বাস্তবায়ন করতে পারেন না। কিন্তু এই চাপটা আমরা এই বিইপি এবং এই ধরনের কন্টিনিউয়াস প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা এই চাপটা সরকারের উপর রাখতে চাই, ওনাদের পরামর্শগুলো দিতে চাই, যাতে এই পরিবর্তনগুলোতে ওনারা বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেন। একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে আছে,
আমি একটু আলোচনা করে শেষ করবো। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। ফসিল ফুয়েল থেকে ট্রানজিশনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে গেলে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক মানুষ কর্ম হারাতে পারে। এদের কর্মসংস্থান কিভাবে নিশ্চিত করা যায়? এইটা অবশ্যই ট্রানজিশনের যতগুলো সেগমেন্ট আছে, যে যে জায়গাতে ট্রানজিশনে কাজ করতে হবে, এটা তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এই মানুষগুলোকে রিস্কিল করা বা আপ স্কিল করা, অর্থাৎ আগে সে যে কাজটা করতে হবে, আগে সে হাতুড়ে পেটাতো, এখন তাকে মেশিন চালাতে হবে ফর এক্সাম্পল, তাহলে তাকে মেশিন চালানোটা শেখাতে হবে, সহজ ব্যাপার। তাকে রিস্কিল করতে হবে বা তাকে আপ স্কিল করতে হবে। এখন যেসব দেশে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবলে যাচ্ছে সেগুলো কিন্তু অলরেডি এক্সাম্পলগুলো আমাদের সামনে আছে, একদম নতুন কোনো কিছু না। তো ফলে এইটা আমি মনে করি না যে আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। এবং আমাদের এনার্জি সেক্টর 97% ফসিল থেকে এলেও এখানে যে কর্মসংস্থান আছে প্রাইভেট সেক্টরে এবং আমাদের পাবলিক সেক্টর মিলিয়ে যে কর্মসংস্থান আছে, সেটাকে আমরা খুব সহজেই আপ স্কিল, রিস্কিল বা অল্টারনেটিভ অ্যাকোমোডেশন করতে পারবো। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না, খুবই চমৎকার আলোচনা। আমরা আশা করি যে আগামী 3 দিন, আজকে, আগামীকাল এবং পরশু আপনারা থাকবেন এবং এখানে বাংলাদেশের এনার্জি ট্রানজিশন নিয়ে, এনার্জি প্রসপারিটি নিয়ে বহু ধরনের আলোচনা আসবে। এটা তো মাত্র 2টা প্রেজেন্টেশন, এইরকম 36টা প্রেজেন্টেশন এখানে হওয়ার কথা। তার মানে 36টা প্রেজেন্টেশনে আপনি 36 ধরনের আলোচনা শুনবেন। ইটস এ লাইক 2 দিনের ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটি থেকে আসলে যারা শিখতে চান তাদের প্রচুর শেখার মতো ম্যাটেরিয়াল পাবেন, উপাদান পাবেন। এবং 2 দিন পরে আপনি যদি সত্যি সত্যি অত্যন্ত মনোযোগ দিয়ে এখানে থাকেন, 2 দিন পরে দেখবেন যে আপনি বাংলাদেশ সহ বৈশ্বিক এনার্জি সেক্টর সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।